নমস্কার, শুভ সন্ধ্যা। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু যদি সবাই বলেন, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করতে পারি। আমি স্বাগতা ভট্টাচার্য, মনভাসীর পেজে আমার আজ প্রথম লাইভ। আমরা মনভাসী কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে দেখা গেলে একটু কেউ যদি বলেন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আমি শুরু করছি তাহলে আমার অনুষ্ঠান। আমরা পেরিয়ে এলাম শারদীয়া উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। যদিও এবার শারদীয়া উৎসবে আমাদের সবার মনটা বিষণ্ণ এবং খারাপ ছিল। পারিপার্শ্বিক চারিদিকের বিভিন্ন যে ঘটনাবলীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা গিয়েছি, সেই সব ঘটনাবলী আমাদের মনে বিশেষভাবে দাগ কেটেছে, যার ফলে আমাদের সামাজিক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং সবাই বিষণ্ণতার মধ্যে দিয়ে মাকে আমরা বরণ করেছি, আবাহন এবং বিসর্জন দিয়েছি। এবার আমাদের দীপাবলি আসন্ন। সেই দীপাবলি যাকে ঘিরে আমাদের শুভকে আহ্বান জানানোর একটা প্রচেষ্টা থাকে, অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর দিকে হাঁটার একটা প্রচেষ্টা থাকে। সেই দীপাবলির আগাম শুভেচ্ছা সবাইকে জানাই। আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেটা যদি কেউ বলেন, তাহলে আমি অনুষ্ঠানের মূল পর্বে ঢুকতে পারি। যাই হোক, আমি শুরু করছি তাহলে আমার অনুষ্ঠান। আমি আজকের এই অনুষ্ঠানকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথমটি একটি সূচনা পর্ব, তারপরে আমি দুজন প্রথিতযশা কবি জীবনানন্দ দাশ এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবার্ষিকী উপলক্ষে কবি জীবনানন্দ দাশের মৃত্যুর দিন গেল 22শে অক্টোবর। তাই এই দুজন কবিকে নিয়ে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনিন্দিতা বলছে সব ঠিকঠাক আছে, তাহলে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। আলো যদি জ্বালতে হয়, মনের আলো জ্বালো তবে। শুধু শুধু ঘর দুয়ারে আলো জেলে কি হবে? মনটা যদি আঁধার, তবে বিবেক কথা কইবে না। পাহাড় প্রমাণ অভিমানও কোনো আগুনে গলবে না। সারা বছর হিংসা আগুন জ্বলছে বুকে ধিকি ধিকি। দিন দুপুরে পুড়ছে মানুষ শহর থেকে শহরতলি। হৃদয়ের সাথে হৃদয়ের যদি আজকে না হয় কোলাকুলি, কেমন করে বলি তবে শুভ হোক দীপাবলি? কেমন করে বলবো আমরা যদি আমরা একে অপরকে কাছে টেনে না নিতে পারি, অন্ধকারকে দূর করে আলোর পথে এগিয়ে যেতে না পারি? এই আলোটা অন্তরের আলো দিয়ে আমরা যদি আলোকিত না হতে পারি, নিজের বিবেককে আলোকিত না করতে পারি, তাহলে কিভাবে আমাদের দীপাবলিটা শুভ হবে? ভগবানের কাছে, মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, দুষ্টের দমন, শিষ্টের পালন হোক, অন্ধকার কেটে যাক, আলোয় ভরে উঠুক আমাদের ধরাধাম। আমি এবার অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি, যেখানে আমি দুজন কবিকে, আমি একটু আগেই বললাম যে আমি আজকে দুজন কবিকে
আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মাঝে মাঝে আমি আমার স্বরচিত একটি দুটি কবিতা বলতে পারি যদি সময় হয়। কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের মৃত্যু দিবস ছিল 22শে অক্টোবর। তাই কবি জীবনানন্দ দাশকে আমার শ্রদ্ধার্ঘ্য তাঁরই কবিতার মধ্য দিয়ে। কবি যখন জীবন পথে হেঁটে চলেছেন, এই পৃথিবীর বুকে হেঁটে চলেছেন, সেই সময়টা কিন্তু খুব একটা সহজ ছিল না, খুব একটা স্বাভাবিক ছিল না। পরাধীনতার গ্লানি, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, মন্বন্তর, মহামারী, এগুলো পারিপার্শ্বিক পরিস্থিতি, বিশ্বযুদ্ধ, এই বিভিন্ন সামাজিক পারিপার্শ্বিক একটা অস্থিরতা তো ছিলই। তার সাথে সাথে ছিল কবির কর্মজীবনের ব্যর্থতা। আর এই সব কিছু কবিকে একটা নৈরাশ্যের দিকে নিয়ে গিয়েছিল, যে নৈরাশ্য থেকে কবির মধ্যে একটা ক্লান্তি আসে। তাই কবি তাঁর কবিতায় বলছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। এই ক্লান্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, বা বলবো এই ক্লান্তি থেকে একটা প্রেমময় জীবনে আশ্রয় খোঁজার জন্য কবি কখনো বনলতা সেন, কখনো সুচেতনা প্রমুখের আশ্রয় নিয়েছেন। এমনই একটি কবিতা সুচেতনা, এখন আমার নিবেদনে। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। সুচেতনা কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটির মধ্য দিয়ে কবি এক প্রেমময় জীবনের আশ্রয় খুঁজেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময় দাঁড়িয়ে, জীবদ্দশায় দাঁড়িয়ে
রবীন্দ্র কাব্যধারা থেকে বেরিয়ে একটা স্বতন্ত্র কাব্যধারার সৃষ্টি করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় রবীন্দ্র কাব্যধারার বাইরে বেরিয়ে একটা আলাদা কাব্যধারা সৃষ্টি করা বা সাফল্য অর্জন করা খুব একটা সহজ কথা নয়, কিন্তু কবি করতে পেরেছিলেন। তার কারণ হলো কারোর প্রতিভার প্রতি ঈর্ষা না করে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে, নিজস্বতা বজায় রেখে রচনা করা, সৃষ্টিকর্মে নিযুক্ত থাকা। এই আত্মমগ্নতাই বা নিজস্বতাই কবিকে একটি পরিচিতি, সাফল্য এনে দিয়েছে। এমনই এই রবীন্দ্র ধারা থেকে বেরিয়ে যে কাব্যধারার কবি সৃষ্টি করেছিলেন তারই একটি অনবদ্য কবিতা নগ্ন নির্জন হাত। এখন আমার নিবেদনে। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে, আলোর রহস্যময় সহদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুনের আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা, সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পারে আজ নেই। কোনো এক নগরী ছিল একদিন, কোনো এক প্রাসাদ ছিল, মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ। পারস্য গালিচা, কাশ্মীরি শাল, বেরিন তরঙ্গের নিটল মুক্তা প্রবাল। আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা, আর তুমি নারী। এই সব ছিল সেই জগতে একদিন। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল, মেহগনির ছায়াঘন পল্লব ছিল, অনেক অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রঙের রোদ। আর তুমি ছিলে। তোমার মুখের রূপ কত শতাব্দী আমি দেখি না, খুঁজি না। ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পাড়ের কাহিনী। অপরূপ খিলান ও গম্বুজের বেদমনাময় রেখা, লুপ্ত নাশপাতির গন্ধ, অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি, রামধনু রঙের কাঁচের জানলা, ময়ূরের পেখমের মতন রঙিন পর্দায় পর্দায় কক্ষ ও কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ ও কক্ষান্তরের ক্ষণিক আভাস, আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময়। পর্দায় গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত শ্বেদ, রক্তিম গেলাসে তরমুজ মদ। তোমার নগ্ন নির্জন হাত, তোমার নগ্ন নির্জন হাত। জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ মানেই প্রকৃতি প্রেমিক কবি। কবির এই প্রকৃতি প্রেম তার বিভিন্ন কবিতায় এত সুচারুভাবে কবি উপস্থাপিত করেছেন যে ওই কবিতাগুলি, যেমন রূপসী বাংলা, যেমন আবার আসিব ফিরে, এই কবিতাগুলি ভীষণভাবে নৈসর্গিক প্রেমের কবিতায় উত্তীর্ণ হয়েছে। এমনই একটি কবিতা আবার আসিব ফিরে।
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে তার পায় লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আসিব আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভরা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি জীবনানন্দ দাশের একটি চিঠি আমি আপনাদের পড়ে শোনাতে চাই। আসলে একজন ব্যক্তিকে জানতে হলে তার চিঠি পড়তে হবে, কারণ কবিকে বা ঔপন্যাসিককে তার রচনার মধ্যে দিয়ে আমরা সবটুকু ধরতে পারি না সবসময়। কবিতা, উপন্যাস, গল্প, ছোট গল্প ইত্যাদির মধ্যে দিয়ে সবসময় ব্যক্তি মানুষটিকে ধরা যায় না। তার সব অনুভূতি, উপলব্ধি, আবেগ এগুলো তার চিঠিতে যেভাবে ধরা পড়ে, তার অন্যান্য কবিতা, উপন্যাস, ছোট গল্প ইত্যাদি সাহিত্যকর্মের মধ্যে সেভাবে ধরা পড়ে না সব সময়। আর জীবনানন্দ দাশকে ধরতে গেলে তার চিঠিগুলি তো একটু পড়তেই হবে, কারণ জীবনানন্দ দাশ চিঠি লিখতে খুব ভালোবাসতেন। এই প্রসঙ্গে বলি, 1927 সাল ঝরাপালক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। কবি স্বতঃপ্রণোদিতভাবে একটি গ্রন্থ, একটি কাব্যগ্রন্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠালেন পড়ার জন্য। কবি পড়ে কবি জীবনানন্দ দাশকে একটি চিঠি পাঠালেন। সেই চিঠির উত্তরে কবি জীবনানন্দ দাশ কবিগুরুকে যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিটি আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। শ্রী চরণেষু, আপনার স্নেহাশিস লাভ করে অন্তর পরিপূর্ণ হয়ে উঠেছে। আজকালকার বাংলাদেশের নবীন লেখকদের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে তাদের মাথার উপরে স্পষ্ট সূর্যালোকের মতো আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীকে তারা পেয়েছে। এত বড় দানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে যতখানি গভীর নিষ্ঠার দরকার, দেবতা পূজারীকে কখনো তার থেকে বঞ্চিত করবেন না। কিন্তু দানকে ধারণ করতে হলে যে শক্তির প্রয়োজন, তার অভাব অনুভব করছি। অক্ষম হলেও শক্তির পূজা করা এবং শক্তির আশীর্বাদ ভিক্ষা করা আমার জীবনের সবচেয়ে বড় সাধনা। আর আমার জীবনের আকিঞ্চন সেই আরাধ্য শক্তি, সেই কল্যাণময় শক্তির উৎসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। আশা করি এর থেকে আমি বঞ্চিত হব না। পত্রে আপনি যে কয়েকটি কথার উল্লেখ করেছেন, সেই সম্পর্কে দু একটি প্রশ্ন আসছে। অনেক উঁচু জাতের রচনার ভেতর দুঃখ বা আনন্দের একটা তুমুল তাড়না দেখতে পাই। কবি কখনো আকাশের সপ্তর্ষিকে আলিঙ্গন করার জন্য উৎসাহে উন্মুখ হয়ে ওঠেন,
পাতালের অন্ধকারে বিষ জর্জর হয়ে কখনো তিনি ঘুরতে থাকেন। কিন্তু এই বিষ বা অন্ধকারের মধ্যে কিংবা এই জ্যোতির্লোকের ভিতরেও প্রশান্তি যে খুব পরিস্ফুট হয়ে উঠছে না, তা তো মনে হয় না। প্রাচীন গ্রিকরা সেরেনিটি জিনিসটার খুব পক্ষপাতী ছিলেন। তাদের কাব্যের ভিতর এই সুর অনেকভাবে ফুটে উঠেছে, কিন্তু যে জায়গায় অন্য ধরনের সুর আছে সে কাব্য ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয় না। দান্তের ডিভাইন কমেডির ভিতর কিংবা শেলির ভিতর সেরেনিটি বিশেষ নেই, কিন্তু স্থায়ী কাব্যের অভাব এদের রচনার ভিতর আছে বলে মনে হয় না। আমার মনে হয় বিভিন্ন রকম বেষ্টনীর মধ্যে এসে মানুষের মনে নানা সময়ে নানা রকম মুডস খেলা করে। সে মুডগুলোর প্রভাবে মানুষ কখনো মৃত্যুকেই বধূ বলে সম্বোধন করে, অন্ধকারের ভেতরই মায়ের চোখের ভালোবাসা খুঁজে পায়, অপচয়ের হতাশার ভিতরে বিনার তার বাঁধবার ভরসা রাখে। যে জিনিস তাকে প্রাণবন্ত করে তোলে অপরের চোখে হয়তো তা নিতান্তই নগণ্য, তবু তাতেই তার প্রাণে সুরের আগুন লাগে। সে আগুন সবখানে ছেয়ে যায়। মুডের প্রক্রিয়ায় রচনার ভেতর এই যে সুরের আগুন জ্বলে ওঠে, তাতে সেরেনিটি অনেক সময়ই থাকে না। কিন্তু তা বলে তা সুন্দর ও স্থায়ী হয়ে উঠতে পারবে না কেন, তা বুঝতে পারছি না। সকল বৈচিত্র্যের মতো সুরবৈচিত্র্য আছে সৃষ্টির ভিতর। কোনো একটা বিশেষ ছন্দ বা সুর অন্য সমস্ত সুর বা ছন্দের চেয়ে বেশি করে স্থায়ী স্থান কি করে দাবি করতে পারে? আকাশের নীল রং, পৃথিবীর সবুজ রং, আলোর শ্বেত রং কিংবা অন্ধকারের কালো রং, সমস্ত রঙগুলোরই একটা আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ আছে। একটাকে অন্যটার চেয়ে বেশি সুন্দর ও সুরুচিকর বলে মনে হচ্ছে না। এই অন্ধকার, এই আলো, আকাশের নীল, পৃথিবীর শ্যামলিমা, এসবই তো সুচির সুন্দর। সৌন্দর্য ও চিরত্বের বিচার তাই অন্য ধরনের বলে মনে হয়। ঘুড়ির কাগজের সবুজ, নীল, সাদা বা কালো রং যখন পৃথিবী, আকাশ, প্রভাত বা রাত্রির বর্ণের সৌন্দর্য ও স্থায়িত্বের দাবি করে বসে, তখন আর কোনো প্রসঙ্গের প্রয়োজন থাকে না। আমার তাই মনে হয় রচনার ভিতর যদি সত্যিকারের সৃষ্টির প্রেরণার অভাব থাকে, তাহলে হয়তো তাও নিষ্ফল হয়ে যায়। বিটোফেনের কোনো কোনো সিম্ফনি বা সোনাটার ভিতর অশান্তি আছে, আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু আজও তা টিকে আছে, চিরকালই থাকবে টিকে। তাতে সত্যিকারের সৃষ্টির প্রেরণা ও মর্যাদা ছিল বলে। আমার যা মনে হয়েছে তাই আপনাকে জানিয়েছি। আপনার অন্তর্লোকের আলোকপাতে আমার ত্রুটি অক্ষমতা মার্জিত করে নেবেন আশা করি। আপনার কুশল প্রার্থনীয়। আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। প্রণত শ্রী জীবনানন্দ। জীবনানন্দ দাশের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা। এবার আমি জীবনানন্দ দাশের ধারাকে বজায় রেখে আমার বা সেই ধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতাটির নাম আর বেঁচে থাকে বিষণ্ণতা। বিষণ্ণতা আমাকে স্পর্শ করে না, এমন মিথ্যে আমি বলবো না। যত্নে সাজাই ঘরদুয়ার, উঠোন জুড়ে আলপনা দিয়ে, মানুষ যারা ভীষণ আপন তাদের নিয়ে ভাষাই ডিঙা। তবুও বিষণ্ণতা কুয়াশা ঘন ভোরের মতো আমাকে জড়িয়ে থাকে। আমি দূরে, বহু দূরে মোহনার দিকে তাকিয়ে থাকি। আলো আঁধারির
দেওয়াল ভেদ করে যায় আমার দৃষ্টি। আমি আশায় বুক বাঁধি, অপেক্ষায় থাকি নবোদিত সূর্যের। রৌদ্র করজ্জ্বল পৃথিবীর, যেখানে শিশুদের কোলাহল, পাখির কলতান সঙ্গীত হয়ে যায়। আমি স্বপ্ন দেখি নক্ষত্র খচিত জোনাক জ্বলা রাতের, যেখানে নীল আকাশের নিচে প্রেম বাসা বাঁধে। তবুও বিষণ্ণতা আমাকে ছাড়ে না। শ্বেত পাথরের থালার মতো চাঁদের গায়ে কলঙ্ক যেমন ম্রিয়মান অথচ অবিনশ্বর, বিষণ্ণতাও তেমনভাবেই থেকে যায় আমার অস্তিত্ব জুড়ে। পাহাড় প্রমাণ রাগ অভিমানের আঘাতে ফাটল ধরে ডিঙি নৌকায়, তবু দাঁড় টেনে যাই শক্ত হাতে। নোঙর ফেলার স্বপ্ন দেখি, গায়ে জ্যোৎস্না মেখে নৌকার গলুইয়ে শুয়ে। আমি স্বপ্ন দেখি পৃথিবীর সব অস্ত্রাগারে দাউ দাউ জ্বলছে আগুন, পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব হিংসা। সীমান্ত জুড়ে গোলাপ বাগানে ফুটে উঠছে শত শত ফুল। কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে মানুষের অনায়াস বিচরণ এদেশ থেকে ও দেশে। আমি স্বপ্ন দেখি, তবু বিষণ্ণতা নিঃশব্দে বয়ে চলে হৃৎপিণ্ডের অলিন্দ থেকে ধমনীতে, ধমনী থেকে শিরায়, শিরা থেকে উপশিরায়। মানুষ ভুলে যায় ঋণ, বদলে যায় দিন। হে নির্জনতার কবি, জীর্ণ ক্লান্ত পুরাতন বৎসরের ভিত্তি প্রস্তরে নতুন সৌধ স্থাপনের স্বপ্ন দেখি তোমার কবিতায়, ছন্দে। সুচেতনার চোখে যে স্বপ্ন বেঁচে আছে আজও, জীবনের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন, তবু বেঁচে থাকে বিষণ্ণতা হিমবাহের মতো। আর বেঁচে থাকো তুমি। পুকুর, মড়াই, সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি, রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় চারটে চড়ুই, দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবির জন্ম 19 অক্টোবর 1924, মৃত্যু 25 ডিসেম্বর 2018, অর্থাৎ এবছর কবির জন্মশতবার্ষিকী। এবং সেই জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি বিভিন্ন মঞ্চে। আবৃত্তিকাররা তার কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। তার কবিতা দিয়ে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমার এখানে আমি কারোই কমেন্ট বা মন্তব্য দেখতে পাচ্ছি না। আমি জানি না কিভাবে আমি এটা দেখব, সেই জন্যে আমি উত্তরগুলো দিতে পারছি না। আমি এটা তার জন্য ক্ষমা প্রার্থী। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাগুলি না ভীষণ প্রাণের, ভীষণ কাছের, যেন আমার কথাই বলছে, আমাদের কথাই বলছে। আমাদের দৈনন্দিন জীবনের কথা, আমাদের জীবন পটে সামাজিক জীবন,
পারিবারিক জীবন, ঘর সংসারের কথা তার কবিতায় উঠে আসে। তার অপর একটি কবিতা তোমাকে বলেছিলাম, এখন আমার নিবেদনে। তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব, ফিরে আসব তল আঁধারি অসৎ গাছটাকে বাঁয়ে রেখে, ঝালোডাঙার বিল পেরিয়ে হলুদ মাঠের উপর দিয়ে, হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম এ যাওয়াটা কিছু নয়, আমি তোমাকে বলেছিলাম এ যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নদীর গলুয়ে, নৌকার গলুয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম, আজও আমার ফেরা হয়নি। রক্তের আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে, তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম। কবির কবিতায় আমরা দেশকালের চিত্র স্পষ্টভাবে দেখতে পাই। তেমনই একটা কবিতা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তেমনই একটা কবিতা, দেশ দেখাচ্ছ অন্ধকারে, এখন আমার নিবেদনে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি, দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা খুলছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক, দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশের নক্ষত্র গুনি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পন্নী পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। নমস্কার, আমার আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আগামী দীপাবলি ভালো করে সবার কাটুক, সাবধানে থাকবেন, পারতপক্ষে শব্দবাজি ফাটাবেন না এবং সবাই সাবধানে সুন্দর করে দীপাবলি পালন করুন। নমস্কার, শুভরাত্রি।